হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পিকিং। আই এম অরিজিৎ বণিক। চলে এসেছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ভার্ব কাকে বলে, ভার্বের সংজ্ঞা এবং ভার্বের ধরন অনুযায়ী ভাগ, তাই না? আজকে আমরা আলোচনা করব ভার্বের গঠনমূলকভাবে, মানে স্ট্রাকচারাল ওয়েতে, মানে বাক্যে যখন আমরা ভার্বকে ব্যবহার করি তার অনুযায়ী ভার্বের কতগুলো রূপ হতে পারে আর তার কীভাবে সেই রূপগুলোর বাক্যে ব্যবহার হয়, মানে গঠন হয় বা ভার্বগুলোর। চলো তাহলে আজকে আর দেরি না করে দেখে নেই আজকের বিষয়টি। লেটস গো টু দ্য বোর্ড। দেখো, ভার্ব মানে ক্রিয়া। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভার্ব কাকে বলে। ভার্ব সেই শব্দগুলোকে বোঝায় যেই শব্দগুলো বাক্যের মধ্যে কোনো কাজ, মানে কোনো ক্রিয়া, কোনো কাজ বা কোনো কিছুর হওয়াকে বা কোনো কিছুর অবস্থানকে বোঝায়। যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের আগের এপিসোডগুলি না দেখে থাকো বা আগের ভিডিওটি ভার্বের যে পার্ট 1 যে ভিডিওটা আছে যেটা যদি তোমরা তো না দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর লেফট স্ক্রিনে উপরে দেখো একটা আই বটনের মধ্যে দিয়ে লিঙ্ক চলে এসেছে, সেই লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ভিডিওটি দেখে নিও, তাহলে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে বা হেল্প হবে। তো দেরি না করে চলো আর বুঝি ভার্বের স্ট্রাকচারাল ডিভিশনসগুলো। ঠিক আছে, তো ভার্বের যে স্ট্রাকচারাল ডিভিশনসগুলো আছে তার মধ্যে বেসিক যে স্ট্রাকচারাল ডিভিশন আছে ফার্স্ট, সেটা হচ্ছে দুটো, ফাইনাইট, ইনফাইনাইট। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, বাংলায় যেটাকে সমাপিকা ক্রিয়া বলা হয়, মানে যেই ক্রিয়াগুলো দিয়ে আমরা বাক্যের অর্থটাকে প্রকাশ করতে পারি ভালোভাবে, সম্পূর্ণভাবে, সেগুলোকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেরকম ধরো বললাম আমি খাই, তো খাওয়া দিয়ে আমি বোঝাতে পারছি যে আমার কাজটা চলে। আমি খেলি, খেলা দিয়ে বোঝাতে পারছি আমি কোনো কিছু করি, তাই না? যেটা দিয়ে আমি আমার আবেগটাকে সুসম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি বাক্যের মধ্যে, সেটাকে বলা, সেই ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর আরেকটা হয় ইনফাইনাইট ভার্ব। ইনফাইনাইট ভার্ব মানে যেই ভার্বগুলো একটা ফাইনাইট ভার্বের পরে বসে বা যেই ভার্বগুলো বাক্যের মধ্যে বসে কখনোই বাক্যটাকে সম্পূর্ণ করতে পারে না। ধরো বললাম প্লেইং, প্লেইং মানে খেলাধুলা। এবার এটা বাক্যের মধ্যে যদি আমি বলি হি প্লেইং, তাহলে তো কোনো মানে দাঁড়াচ্ছে না। তার মানে এই ক্ষেত্রে আমরা ফাইনাইট ভার্ব দিয়ে আমরা যেরকম বাক্যটাকে সম্পূর্ণ করতে পারছি, ইনফাইনাইট ভার্ব দিয়ে কিন্তু আমরা বাক্যটাকে সম্পূর্ণ করতে পারছি না। তাহলে এই ইনফাইনাইট ভার্বগুলোকে বলা হয় বাংলায় অসমাপিকা ক্রিয়া। তো ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব বুঝতে পেরেছো? চলো এবার ফাইনাইট ভার্বের যে আরও ডিভিশনগুলো রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করি। ফাইনাইট ভার্বটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেইন ভার্ব, যার আরেকটা নাম রয়েছে প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্বকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলেও চিনি, জেনে রাখো। পরীক্ষায় কোশ্চেন যদি প্রিন্সিপাল ভার্ব নিয়ে আসে তাহলে যেন তোমরা বুঝতে পারো যে কোন ভার্বের কথা বলা হচ্ছে। আরেকটা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বকেও আবার বলা যেতে পারে অক্সিলারি ভার্ব, যেটাকে গ্রামাটিক্যাল ভাষাতে বলা হয় অক্সিলারি ভার্ব। তো এই হেল্পিং ভার্বেরও আরেকটা নাম রয়েছে অক্সিলারি ভার্ব, আর মেন ভার্বের আরেকটা নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। মেন ভার্ব কোনগুলো? মেন ভার্ব সেই ভার্বগুলো যেই ভার্বগুলো কোনো কাজ করা বোঝায় বা কোনো আবেগ অনুভূতিকে বোঝায়, কোনো অধিকারকে বোঝায়, সেই ভার্বগুলোকে বলা হয় মেন ভার্ব। এই ভার্বগুলো দিয়ে আমরা কোনো সক্রিয়তা বা পরিস্থিতিকে বোঝাতে পারি, ঠিক আছে, আবেগ প্রকাশ করতে পারি। এই ভার্বগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এই ভার্বগুলো কীরকম হতে পারে? যেরকম মেন ভার্বগুলো, যেরকম ধরো বললাম প্লে মানে খেলাধুলা করা, এটা একটা ভার্ব, প্রপার ভার্ব। এটাকে যদি আমরা অতীতে বলতে চাই তাহলে বলবো হি প্লেইড, সে খেলেছিল। হি প্লেস মানে সে খেলে। আই প্লে মানে আমি খেলি। তাহলে এই যে এগুলো নিজের রূপ পরিবর্তন করে বাক্যে কাল নির্ধারিত করে। আর এই ভার্বগুলো দিয়ে আমরা সবসময় কোনো কাজ করা বোঝাই, আর সাথে এই কাজগুলোই নিজের রূপ পরিবর্তন করে বাক্যের সময়কালও নির্ধারিত করে। সেই ভার্বগুলোকে মেন ভার্ব বলা হয়। ঠিক আছে, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সেই ভার্বগুলোই যেই ভার্বগুলো নিজে একটা প্রপার ওয়ার্ক বোঝায়। ওকে, আর হেল্পিং ভার্ব সেই ভার্বগুলো যেই ভার্বগুলো এই মেন ভার্বগুলোকে বাক্যে সাহায্য করে নাবাচক বানাতে, বাক্যটাকে প্রশ্ন করতে, ইয়েস নো কোশ্চেন হোক, WH কোশ্চেন হোক, কোনো প্রশ্ন বানাতে এই ভার্বগুলো সাহায্য করে। বা বাক্যে যদি ভার্ব কোনো কারণবশত অন্য কোনো মানে বোঝাতে ব্যস্ত থাকে, যেরকম ধরো বললাম কন্টিনিউয়াস টেন্সে ভার্ব আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে কী করে কন্টিনিউয়াস বোঝাতে ব্যস্ত থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, বি ভার্বের সাহায্য নেই, হেল্পিং ভার্বের সাহায্য নেই সেখানে পাস্ট প্রেজেন্ট ফিউচার বোঝাতে। ঠিক, তো এরকমভাবে যেরকম পারফেক্ট টেন্সে বা হেল্পিং ভার্বগুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো আমাদেরকে পাস্ট প্রেজেন্ট বোঝাতে সাহায্য করে। কেননা এখানে এরা মেন ভার্বটা V3 পাস্ট পার্টিসিপল ফর্মে থেকে ভার্বের পারফেক্ট রূপ বোঝায়, তার জন্য আমরা হ্যাভ ভার্বের প্রাইমারি হেল্পিং ভার্বের সাহায্য নেই পাস্ট প্রেজেন্ট ফিউচার বুঝতে।
ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো হেল্পিং ভার্ব কী করে, মেন ভার্বে সাহায্য করে। এই মেন ভার্বগুলো আবার দু রকমের হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে সেই ভার্বগুলো যেই ভার্বগুলোর পরে আমাদের অবজেক্টের দরকার পড়ে, যেরকম ধরো বেক, রাইট, পেইন্ট, থ্রো। ধরো বললাম বেক, বেক মানে কোনো কিছু শেখা। ধরো বললাম মহিলাটি কেক বানায়, যেমন কেকের ক্ষেত্রে বললাম মহিলাটি বানায়, দ্য ওম্যান বেকস। এবার ওম্যান বেকস মানে এবার কি বানায় সেটা তো জানতে হবে, নাহলে তো কথাটা সম্পূর্ণ হচ্ছে না, বাক্য তো রূপ সম্পূর্ণ হচ্ছে না, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের দেখো একটা অবজেক্টের দরকার পড়ছে, যে অবজেক্টটা কি, দ্য ওম্যান বেকস কেক। তার মানে মহিলাটি কেক বানায়, কি বানায়, কেক বানায়। তাহলে এখানে অবজেক্টের দরকার পড়ছে। তো অবজেক্ট মাথায় রাখবা, কাকে বা কি দিয়ে অবজেক্ট খোঁজা যায়, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু আমরা অবজেক্টের ব্যবহার করতেই হয়, না করলে পরে বাক্যটা সুসম্পূর্ণ হয় না। সেই ভার্বগুলোকে ট্রানজিটিভ ভার্ব বলে, যেই ভার্বগুলোকে বাক্যে ব্যবহার করার পর অবজেক্টের দরকার পড়ে। ক্লিয়ার? যেরকম ধরো বললাম রাইট, আমি বললাম যে আই এম রাইটিং, আমি কি লিখছি, কোশ্চেন অ্যারেজ করছে না কি দিয়ে, বা আই রাইট, আমি কি লিখি, কোশ্চেন অ্যারেজ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে আই রাইট স্টোরি, আমি গল্প লিখি, বা আই এম রাইটিং আ স্টোরি, আমি একটি গল্প লিখছি। আমাকে একটা কিছু বলতে হচ্ছে, অবজেক্ট রাখতে হচ্ছে ভার্বের পর, রাইট? তারপরে যেরকম ধরো পেইন্ট, পেইন্ট মানে আঁকা, মানে রং করা। তাহলে বললাম যে আই পেইন্টেড, আমি কি রং করেছি, কি এঁকেছি, কি রং করেছি। তাহলে আমাকে তখন বলতে হচ্ছে যে আমি ঘরটা রং করেছি, আই পেইন্টেড দিস রুম, আমি এই ঘরটি রং করেছি। তাহলে আমাকে এখানে অবজেক্টের দরকার পড়ছে। তারপরে ধরো বললাম থ্রো, থ্রো মানে ছোড়া। এবার ধরো বললাম ছেলেটি ছুড়লো, ছেলেটি কি ছুড়লো, কাকে ছুড়লো, কিছুই বুঝলাম না, না বাক্যটা সম্পূর্ণ হলো না। তাহলে এই ক্ষেত্রে আমাকে কি বলতে হচ্ছে, দ্যাট বয় থ্রিউ আ বল টু মি, বা দ্যাট বয় থ্রিউ মি আ বল, এটাও বলতে পারি যে ছেলেটি আমাকে ছুড়লো একটি বল, বা ছেলেটি ছুড়লো একটি বল আমাকে, এটাও বলতে পারি, দুভাবেই বলতে পারি। তো এখানে দেখো অবজেক্টের ব্যবহার হচ্ছেই, কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই, কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই। আমাকে ছুড়লো তাহলে মি অবজেক্ট হচ্ছে, যদি বলি কি ছুড়লো তাহলে এ বল অবজেক্ট হচ্ছে, রাইট? তো অবজেক্ট দরকার পড়ছেই। আবার কিছু ভার্ব থাকে যে ভার্বগুলোতে যদি বাক্যে ব্যবহার করি অবজেক্ট না বললেও হয়ে যায়। যেরকম ধরো বললাম ওয়াক, তাহলে ধরো বললাম যে দ্যাট ওল্ড ম্যান ইজ ওয়াকিং, বৃদ্ধ মানুষটি হাঁটছে। বৃদ্ধ মানুষটি হাঁটছে এই কথাটাতে কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, আমরা বুঝে গেলাম যে বৃদ্ধ মানুষটি কী করছে, রাইট? আমাদের দরকার পড়লো না আর অবজেক্টকে ব্যবহার করা, তাই না? তাই সেই ক্ষেত্রে এই ভার্বগুলোকে আমরা ব্যবহার করতে পারি অবজেক্ট ছাড়া, তাই জন্য এগুলোকে বলা ইনট্রানজিটিভ ভার্ব। যেরকম ধরো বললাম স্লিপ, ধরো বললাম দ্য বেবি স্লেপ্ট, বাচ্চাটি ঘুমিয়ে গেছে। তাহলে বাচ্চাটি ঘুমিয়ে গেছে এই কথাটা যখন আমি বললাম, তার মানে কি পুরো কথাটা সম্পূর্ণ হয়ে গেল। যে বাচ্চাটিকে খুঁজতে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে বাচ্চাটি কোথায়, তাই বললাম দ্য বেবি স্লেপ্ট, বাচ্চাটি ঘুমিয়ে গেছে। তো তখন কিন্তু বুঝে গেল যে আর বাচ্চাটিকে এখন ডিস্টার্ব করা যাবে না, তাহলে এখন আদর করা যাবে না, এখন যাই, রাইট? তো এইভাবে আমরা বাক্যের সম্পূর্ণতা বজায় রাখতে পারি এই ভার্বগুলোর সাথে অবজেক্ট না ব্যবহার করে, রাইট? যেরকম ধরো বললাম স্মাইল, ধরো বললাম দ্য ওম্যান ইজ স্মাইলিং, দ্য ওম্যান ইজ স্মাইলিং, বা দ্য লেডি ইজ স্মাইলিং, মহিলাটি হাসছে। এবার মহিলাটি হাসছে শুনেই বোঝা গেল, কেন হাসছে দরকার পড়লো না কিন্তু আমার জানার, মহিলাটি হাসছে বলেই আমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মহিলাটি কিছু করছে, কি করছে বুঝে গেলাম, তাই না? তো সেই ক্ষেত্রে যেরকম এখানে অবজেক্টের দরকার পড়লো না। তারপরে ধরো বললাম হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা বা হয়। ধরো বললাম ইট হ্যাপেন্স, এটা হয়। তাহলে এটা হয়, এটা প্রতিনিয়ত হয়, মাঝে মাঝে এটা হয়। তাহলে আমি যখন এখানে বললাম তখন ইট হ্যাপেন্স, এটা কিন্তু আর দরকার পড়লো না আমাকে আর অবজেক্ট রেখে কথা বলার, তাই না? তাহলে এই ভার্বগুলোকে বলা ইনট্রানজিটিভ ভার্ব। আরও এরকম অনেক রয়েছে, পরবর্তীতে তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে আরও জানতে পারবে কোনগুলো ইনট্রানজিটিভ ভার্ব হয়, কোনগুলো ট্রানজিটিভ ভার্ব হয়, আরও কত ভার্ব রয়েছে, রাইট? আচ্ছা, আর একটা জিনিস যে এই মেন ভার্বগুলোকে আমাদেরকে মুখস্থও করতে হয়, কারণ সব মেন ভার্বই ইডি যুক্ত হয়ে পাস্ট হয় না। এই মেন ভার্বগুলো তিনটে রূপ থাকে, প্রেজেন্ট রূপ থাকে, পাস্ট রূপ থাকে, পাস্ট পার্টিসিপল রূপ থাকে, ঠিক আছে? আবার এটার আরেকটু ডিটেলসে বুঝতে যাই তাহলে এটার 5টা রূপও বের করতে পারি। যেরকম 4 নম্বর রূপ হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, 5 নম্বর রূপ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্ম। তো এগুলোতে যখন আমরা যাই তখন আমাদেরকে ভার্বগুলোর রূপ পরিবর্তন করতে হয়। যেরকম ধরো বললাম আই প্লে, কিন্তু হি দিয়ে বলতে গেলে হি প্লেস হয়ে যায়। এই প্লেসটা হয়ে গেলো V5 মানে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ফর্ম। তারপরে ধরো বললাম আই এম প্লেইং, প্লেইং মানে ওটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাহলে এটা হয়ে গেলো কন্টিনিউয়াস ফর্মে যখন আমরা ব্যবহার করি, আমি বি ভার্বের পর আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করে ব্যবহার করছি ক্রিয়ার জায়গাতেই। তো সেইভাবে কিন্তু এই ভার্বগুলোকে ব্যবহার করা যায়। তো সেই ক্ষেত্রে এই ভার্বগুলোকে যখন আমরা মুখস্থ করবো, আমরা যখন হ্যাবিচুয়েটেড হবো এই ভার্বগুলোর সাথে, তো এই ভার্বগুলোকে আমরা দুভাবে পেতে পারি, একটা রেগুলার ভার্ব, একটা ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব সেই ভার্বগুলো যেগুলোর পিছনে ইডি যুক্ত করেই আমরা পাস্ট করে ফেলতে পারি, যেগুলোতে খুব কমন হয়, একই রকমেরই হয়। যেরকম প্লেড, ড্যান্সড, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে? কিন্তু আবার কিছু ভার্ব রয়েছে যেগুলো ভার্ব একদম সিমিলার হয়ই না, যার পাস্ট পার্টিসিপল একই রকম হতে পারে না। প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল তিনটেই আলাদা আলাদা হয়, V1 V2 V3 তিনটেই আলাদা আলাদা। যেরকম সুইম, সোয়াম, সোয়াম, সিং, স্যাং, সাং। আবার ধরো ক্যাচ, কট,
আবার ধরে নাও বললাম ব্রিং ব্রড ব্রড, হ্যাঁ, তারপরে ধরো বললাম অ্যাওয়েক অ্যাওোক অ্যাওোকেন। এই যে প্রত্যেকটা দেখো আলাদা 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 সাউন্ড হয়ে যাচ্ছে, তাই না? এগুলোকে, এই সাউন্ডগুলোকে, এই ভার্বগুলোকে আমরা বলতে পারি ইররেগুলার ভার্ব। তো যখন আমরা মুখস্থ করবো ভার্বগুলোকে পরবর্তীতে টেন্সের সময়, তখন তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা রেগুলার ভার্বগুলোকে একরকমভাবে মুখস্থ করবো আর ইররেগুলার ভার্বগুলোকে সাউন্ড অনুযায়ী মুখস্থ করবো। যেমন ক্যাচ কট কট, বাই বট বট, ঠিক আছে? তারপরে যেরকম ধরো ব্রিং ব্রড ব্রড, তারপরে ধরো বললাম যে রাইজ রোজ রাইজেন, অ্যাওয়েক অ্যাওোক অ্যাওোকেন, ঠিক আছে? তারপর ধরো বললাম সিং স্যাং সাং, সুইম সুয়াম সোয়াম, রিং র্যাং রাং। এইভাবে সাউন্ড অনুযায়ী আমরা মুখস্থ করবো, তাহলে পরে এটা সুবিধা হবে মনে রাখতে বা মুখস্থ রাখতে, ঠিক আছে? সো চলো, আমরা আশা করি মেন ভার্বটাকে তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসি হেল্পিং ভার্ব। আমি প্রথমেই বললাম হেল্পিং ভার্ব কী করে, মেন ভার্বকে বাক্যে সাহায্য করে টেন্স বোঝাতে, রাইট? বা নাবাচক বাক্য তৈরি করতেও সাহায্য করে, কারণ আমরা জানি নট কখনো মেন ভার্বগুলোর সাথে যুক্ত হয় না, বা প্রশ্ন করতেও মেন ভার্বকে সামনে নিয়ে আসে প্রশ্ন করা যায় না। আমরা প্রশ্ন করতে হলেও বা নট নাবাচক বাক্য মানে নট যুক্ত করে বাক্য বানাতে গেলে পরেও আমাদের এই হেল্পিং ভার্বগুলো দরকার পড়ে। তো এই হেল্পিং ভার্বগুলো দু ধরনের হয়। একটা হয় প্রাইমারি হেল্পিং ভার্ব, মানে যেগুলোকে প্রাইমারি লেভেলে ব্যবহার করা হয় নাবাচক করতে, ইয়েস নো কোশ্চেন করতে, WH কোশ্চেন করতে, বা বাক্যের টেন্স বোঝানোর জন্য মেন ভার্বকে সাহায্য করতে। তো এই ভার্বগুলোকে ব্যবহার করা হয়। এই ভার্বগুলো তিন ধরনের হয়। একটা হয় বি, একটা হয় হ্যাভ, একটা হয় ডু। এগুলো তিনটের নিজস্ব মিনিংও রয়েছে। বি মানে হওয়া, হ্যাভ মানে পজিশন মানে অধিকার বোঝানো, কোনো কিছু থাকা, কারো কাছে কোনো কিছু থাকা। ডু মানে হচ্ছে করা। এগুলো মেন ভার্ব রূপে, মেন ভার্বে যখন ব্যবহার হবে, মেন ভার্বের রূপে ব্যবহার হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু এগুলোকে হেল্পিং ভার্ব রূপে যখন আমরা ব্যবহার করবো, তখন আমাদেরকে ব্যবহার করতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলো রূপ হচ্ছে বি ভার্বের রূপ। অ্যাম, ইজ, আর এটা প্রেজেন্ট বোঝাতে ব্যবহার করা হয়, এগুলো প্রেজেন্ট বোঝাতে ব্যবহার করা হয়। ওয়াজ, ওয়ার এগুলো পাস্ট বোঝাতে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এখানে অ্যাম, ইজ, আরগুলো আমাদেরকে প্রেজেন্ট বোঝায়, ওয়াজ, ওয়ার পাস্ট বোঝায়। যেরকম ধরো বললাম আই অ্যাম টিচিং ইউ, তাহলে আমি তোমাদেরকে পড়াচ্ছি। এই যে কথাটা বললাম, দেখো আমি আই অ্যাম, অ্যামটা আমাকে প্রেজেন্ট বোঝালো, টিচিং কিন্তু কন্টিনিউয়াস বোঝালো যে কাজটা চলছে, তাই না? তাহলে অ্যাম দিয়ে কী করলাম, আমি প্রেজেন্ট বোঝালাম। এবার এটা যদি বলি যে আমি তখন পড়াচ্ছিলাম, তাহলে কী বলবো, আই ওয়াজ টিচিং দেন। তাহলে এখানে ওয়াজ দিয়ে কী করলাম, আমি অতীত বোঝালাম। টিচিং কিন্তু একই রকম থাকলে কন্টিনিউয়াস বোঝাতে ব্যস্ত, তাই না? পাস্ট বোঝাচ্ছে কে, ওয়াজ। প্রেজেন্ট বোঝাচ্ছে কে, অ্যাম। আমার ক্ষেত্রে এটা যদি ইউ হয়, তাহলে ইউ আর লার্নিং, তোমরা শিখছো, ইউ আর লার্নিং নাও, তোমরা এখন শিখছো। তাহলে এটা যদি বললাম তোমরা তখন শিখছিলে, তাহলে ইউ আর লার্নিং দেন। তাহলে এখানে দেখো আরটা কী করছে, আমাকে প্রেজেন্ট বোঝাচ্ছে, আর ওয়ারটা কী করছে, আমাকে পাস্ট বোঝাচ্ছে, রাইট? তাহলে বুঝতে পারলে যে এই বি ভার্বগুলো দিয়েও কিন্তু আমরা কালটাকে বোঝাতে পারি। আবার যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে ধরো বললাম আই অ্যাম আ টিচার, তো এটা মানে আমি হই একজন শিক্ষক। কিন্তু যদি আমি এটাকে নেগেটিভ করি, তাহলে কী বলতে হবে, আই অ্যাম নট এ টিচার, মানে অ্যামের সাথে আমাকে নট যুক্ত করতে হচ্ছে, মানে হেল্পিং ভার্বটার সাথে নট যুক্ত করে আমরা নেগেটিভ বাক্য বানাতে পারি, তাই না? তারপরে ধরো এটাকে যদি প্রশ্ন করি, তুমি কি একজন ছাত্র, আর ইউ আর স্টুডেন্ট, এটা একটা ইয়েস নো কোশ্চেন। দেখো এখানে হ্যাঁ বা নাতে আমরা উত্তর পাচ্ছি, তাই জন্য এটাকে ইয়েস নো কোশ্চেন বলা যেতে পারে। আর এই ইয়েস নো কোশ্চেনে আমরা হেল্পিং ভার্বটাকে সামনে নিয়ে এসে বাক্যটার গঠন করছি, রাইট? তাহলে এইটা তোমরা বুঝতে পারলে কীভাবে হেল্পিং ভার্বগুলো, প্রাইমারি হেল্পিং ভার্বগুলো কাজ করছে। সেম হ্যাভ, হ্যাভ মানে পজিশন বোঝায়, আর এটা আলাদা বিষয়। কিন্তু এখন আমরা হেল্পিং ভার্বের হিসেবে যদি এটাকে ব্যবহার করি, তাহলে কীভাবে করবো দেখো। ধরো আমি বললাম ছেলেটি আজকে আমাদের সাথে খেলেছে, তাহলে দ্য বয় হ্যাজ প্লেড উইথ আস টুডে, আজকে ছেলেটি আমাদের সাথে খেলেছে। বা ধরো বললাম সে আমাদের বাড়িতে এসেছে, হি হ্যাজ কাম টু আওয়ার হাউস। এখানে দেখো প্লেড V3 বোঝালো, কাম কেম কাম, কামটা V3 বোঝাচ্ছে। তার মানে V3 কী করছে, সুসম্পূর্ণ বোঝাচ্ছে, মানে পারফেক্ট বোঝাচ্ছে, কাজটা হয়েছে এটা বোঝাচ্ছে। কিন্তু পাস্ট প্রেজেন্ট ফিউচার আমাকে কে বোঝাচ্ছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেরকম হি হ্যাজ কাম, সে এসেছে কোথায়, আমাদের বাড়িতে, অ্যাট আওয়ার হোম। হি হ্যাজ কাম অ্যাট আওয়ার হোম, সে আমাদের বাড়িতে এসেছে। এটাই যদি আমি বলি হি হ্যাড কাম অ্যাট আওয়ার হোম বিফোর ইউ কেম, তুমি আসার আগে সে আমাদের বাড়িতে এসেছিল। তাহলে হি হ্যাড কাম, এখানে আমি কী বোঝাচ্ছি, সে এসেছিল। তাহলে এখানে হ্যাড দিয়ে পাস্ট বোঝাচ্ছি, হ্যাজ দিয়ে আমি প্রেজেন্ট বোঝালাম। আবার এটাই যদি তুমি এসেছো বলি, তাহলে বলতে হবে ইউ হ্যাভ কাম, তাই না? তাহলে তুমি এসেছো, তোমার ক্ষেত্রে কিন্তু আমি হ্যাভের ব্যবহার করলাম, হ্যাভের পর কিন্তু V3 ব্যবহার করলাম। যেরকম ধরো বললাম ছেলেটি খেলেছে, দ্য বয় হ্যাজ প্লেড। কিন্তু যদি বলি আমি খেলেছি, তাহলে বলতে হবে আই হ্যাভ প্লেড। তাহলে আমাকে হ্যাজ আর হ্যাভ দিয়ে কিন্তু পার্সন অনুযায়ী ব্যবহার হচ্ছে হেল্পিং ভার্বের, যে নাম কোন সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের এগেন্স্টে কিন্তু হেল্পিং ভার্ব আসছে পাস্ট প্রেজেন্ট বোঝাতে। এটা যদি আমি পাস্ট করতে চাই, যে আমি খেলেছিলাম, তাহলে বলবো আই হ্যাড প্লেড। যদি বলি ছেলেটি খেলেছিল, তাহলে বলবো দ্য বয় হ্যাড প্লেড, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার পাস্ট প্রেজেন্টও বোঝাচ্ছে। আর সাথে যদি এটাকে নেগেটিভ করতে চাই, যে আই হ্যাভেন্ট প্লেড, আমি খেলিনি, দ্য বয় হ্যাজেন্ট প্লেড, ছেলেটি খেলেনি, তাহলে কিন্তু আমি নেগেটিভ করতেও আমরা হ্যাভের সাথে নট যুক্ত করে নেগেটিভ করতে পারছি, ঠিক আছে? আবার প্রশ্ন করার ক্ষেত্রে ছেলেটি কি খেলেছে আজকে, হ্যাজ দ্য বয় প্লেড টুডে,
হ্যাজ দ্য ভার্ব প্লেড টুডে? তাহলে আমরা কিন্তু এখানেও হ্যাজকে সামনে নিয়ে এসে, হেল্পিং ভার্বকে সামনে নিয়ে এসে আমরা কিন্তু একটা ইয়েস নো কোশ্চেন বানাতে পারলাম, রাইট? তো তারপরে দেখো ডু ডাজ ডিড, এই ডু ডাজ ডিডটাও কিন্তু আমাদেরকে প্রশ্ন ইয়েস নো কোশ্চেন করতে, নাবাচক বাক্য তৈরি করতে বাক্যে ব্যবহার করতে পারি। যেরকম ধরো বললাম ছেলেটি আমাদের সাথে খেলে না, তাহলে কি বলবো? দ্য বয় ডাজন্ট প্লে উইথ আস, ছেলেটি আমাদের সাথে খেলে না। এখানে ডাজ নট, ডাজন্ট, তাহলে এই ডাজ নটের নটটা কার সাথে যোগ করলাম? ডাজের সাথে, তাই না? ধরো বললাম আমি কারোর জন্য অপেক্ষা করি না, আই ডোন্ট ওয়েট ফর এনিওয়ান। তাহলে এই যে আই ডোন্ট ওয়েট ফর এনিওয়ান, ডোন্ট, ডু নট, এই যখন কথাটা ব্যবহার করলাম তাহলে ডু এর সাথে নট যোগ করলাম। তাহলে আমার দেখো এই ডু বা ডাজ বা ডিড, ধরো বললাম ডিডের ক্ষেত্রে সে আসেনি, হি ডিডন্ট কাম, সে আসেনি, বা সে খেলেনি, হি ডিডন্ট প্লে। ধরো বললাম আমরা সেখানে যাইনি, উই ডিডন্ট গো দেয়ার, তাই না? তাহলে এই কথাগুলোতে যখন আমরা নেগেটিভে বলছি পাস্ট বোঝাতে, তখন কিন্তু আমরা ডিডের সাথে নট যোগ করতে পারছি। আবার প্রশ্ন করতেই সে কি সেখানে গিয়েছিল, ডিড হি গো দেয়ার, আমরা কিন্তু ব্যবহার করতে পারছি, তাই না? তো এইভাবে আমরা প্রশ্ন করতে বা নাবাচক বাক্য তৈরি করতে বা টেন্স বোঝাতে এই হেল্পিং ভার্বগুলোকে, প্রাইমারি হেল্পিং ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। নেগেটিভ করতে, নাবাচক বাক্য বোঝাতে বা টেন্স বোঝাতে, কাল বোঝাতে আমরা এই মোডাল অক্সিলারি ভার্বও ব্যবহার করতে পারি। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী? মোডাল অক্সিলারি ভার্ব সেই ভার্বগুলো যেগুলো নিজস্ব কিছু মানে রয়েছে, বিশেষ কিছু রূপে ব্যবহার করা হয়, বিশেষ কারণে বা বিশেষ অর্থে বাক্যে ব্যবহার করা হয়। যেরকম ধরো বললাম ক্যান বা কুড, ক্যান কুড মানে হচ্ছে সক্ষমতা বোঝায়। ধরো পারা, আমি খেলতে পারি, তাহলে এখানে পারা আমার সক্ষমতা বোঝাচ্ছে, তাই না? আমি খেলতে পারি, আমি যখন এই কথাটা বলছি তার মানে কি আমি আমার সক্ষমতা আছে খেলার উপর, তাহলে এটা আমাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমি কি বলতে পারি? আই ক্যান প্লে। তাহলে যদি বলে আমি খেলতে পারতাম, আমি কি বলবো? আই কুড প্লে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি কিন্তু সামর্থ্য বোঝানোর অর্থে আমি কিন্তু পারার মিনিংয়ে ক্যান বা কুডের ব্যবহার করছি। ক্যান প্রেজেন্ট বোঝাতে, কুড পাস্ট বোঝাতে, তাহলে ওকে এটা পাস্ট প্রেজেন্টও বোঝাতে পারছে। সাথে আবার আমরা যদি এটাকে নাবাচক করতে চাই যে আমি খেলতে পারি না, তাহলে আমি কি বলবো? আই ক্যান নট প্লে। আমি কি খেলতে পারি? ক্যান আই প্লে। তাহলে আমি নাবাচক অর্থে বা প্রশ্ন করতেও কিন্তু এই মোডাল অক্সিলারি ভার্বগুলোকে আমরা ব্যবহার করে করতে পারি, তাই না? নট যুক্ত করলেও আমরা মোডাল অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে ব্যবহার করতে পারি। আবার যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে সেটাকে সামনে নিয়ে এসে প্রশ্নও করতে পারি, ঠিক আছে? তারপরে যেরকম ধরো মে মাইট, এটা সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? যেরকম ধরো বললাম আই মে গো টু কলকাতা টুমোরো, আমি কাল কলকাতা যেতেও পারি, মানে আমি হয়তো কাল কলকাতা যেতে পারি। এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মে মাইটের ব্যবহার করতে পারি, ঠিক আছে? আবার যেরকম ধরো বললাম শ্যাল উইল, শ্যাল উইল সবসময় ফিউচার বোঝাতে ব্যবহার করা হয়। যেরকম ধরো বললাম আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। এইখানে আমি আই শ্যাল গো দেয়ার, শ্যাল দিয়ে কি বোঝালাম? ভবিষ্যৎ বোঝালাম। আমি যে কোনো ভার্বের আগে শ্যাল বা উইলকে যদি ব্যবহার করি তাহলে ভবিষ্যৎ বোঝাতে পারি। যেরকম হি উইল গো দেয়ার মানে সে সেখানে যাবে, তাহলে সেখানে কি করছে? ভবিষ্যৎ বোঝানোর অর্থে শ্যাল উইলের ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? তারপরে যেরকম ধরো বললাম আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। তাহলে এখানে দেখো হওয়ার মানে বি, এটার আগে যদি আমি উইলকে বসিয়ে দিচ্ছি তাহলে বি ভার্বের ফিউচার বোঝাচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউচার বোঝাতে ব্যবহার করতে পারছি। তারপরে যেরকম উডটা অতীত থেকে ভবিষ্যৎ বোঝাতে ব্যবহার করা হয়। ধরো আমি অতীতের কোনো গল্প বলছি তোমাকে, যে ধরো বললাম সেদিন তোমার বন্ধু আমার বাড়িতে এসেছিল, দ্যাট ডে ইউর ফ্রেন্ড কেম টু মাই হাউস, সে আমাকে বলেছিল যে আগামী দিন সে তোমার বাড়িতে যাবে। হি টোল্ড মি দ্যাট হি উড গো টু ইউর হাউস নেক্সট ডে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যখন ব্যবহার করছি তখন উডের ব্যবহার করছি, উইলের না, কারণ তখনকার দিনে সেটা ভবিষ্যৎ ছিল, আজকের ডেটে তো সেটা ভবিষ্যৎ নাও হতে পারে, তাই না? সেই দিন থেকে ভবিষ্যৎ বোঝাচ্ছি, অতীত থেকে ভবিষ্যৎ বোঝানোর চেষ্টা করছি, রাইট? আজকের ডেটের ভবিষ্যৎ বোঝানোর চেষ্টা করছি না, তার জন্য আমরা উডের ব্যবহার করতে পারি, ঠিক আছে? আবার উডকে আমরা কাউকে যদি আমরা পোলাইটনেসের সাথে কোনো প্রশ্ন করতে চাই, যেরকম ধরো তোমার বাড়িতে কোনো অতিথি এসেছে, তুমি তাকে জিজ্ঞেস করছো তুমি কি আপনার কি চা কফি নেওয়া পছন্দ করবেন? উড ইউ লাইক টু টেক এনি tea or coffee? Would you like to take some tea or coffee? বা would you like to have some tea or coffee? আমরা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারি উডের ব্যবহার, ঠিক আছে? তাহলে কাউকে বিনম্রতার সাথে কোনো কিছু প্রশ্ন করতেও আমরা উডের ব্যবহার করতে পারি। তারপরে যেরকম ধরো নাও আমরা কিন্তু এই বিনম্রতার সাথে প্রশ্ন করতে মেয়েরও ব্যবহার করতে পারি পাড়া অর্থে। যেরকম ধরো আমরা যখন ক্লাসে ঢুকতে চাই বা কোনো অফিসে কারোর চেম্বারে ঢুকতে চাই, তখন কিন্তু আমরা জিজ্ঞেস করি মে উই কাম ইন স্যার বা মে আই কাম ইন স্যার। তখন এই মে আই কাম ইন স্যার মানে কি আমি কিন্তু বিনম্রতার সাথে জিজ্ঞেস করছি যে আমি কি আপনার চেম্বারে আসতে পারি, ঢুকতে পারি? তাহলে এই কথার অর্থ কিন্তু আমরা মেয়েকে ব্যবহার করতে পারি বিনম্রতার সাথে প্রশ্ন করার ক্ষেত্রে, কিন্তু ওটা পাড়া মিনিং বোঝাবে। আর পছন্দ করার মিনিংয়ে আমরা উডের ব্যবহার করতে পারি। তারপরে ধরো মাস্ট যেরকম অবশ্যই বোঝাতে ব্যবহার করা হয়। ধরো বললাম আমি আজকে অবশ্যই তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাব, আই মাস্ট টেক ইউ টু ওয়াচ এ মুভি টুডে, আমি আজকে অবশ্যই তোমাকে একটি সিনেমা দেখতে নিয়ে যাব। তারপরে ধরো বললাম নিড মানে প্রয়োজন। ধরো বললাম ইউ নিড টু লার্ন স্পোকেন ইংলিশ বা ইউ নিড টু লার্ন ইংলিশ বিকজ ইংলিশ ইজ ভেরি নেসেসারি টুডে।
We know everyone that English is too much necessary today. We need to learn English fast, right? আমাদের আগে ইংরেজি শেখা দরকার। For the higher studies, English is needed. For communication with in corporate sectors, English is needed. তো সব জায়গাতে কিন্তু এই যে দেখো ইংরেজি দরকার, তার জন্য আমি কি বলছি তোমাদেরকে, ইংরেজি তোমাদের শেখা দরকার। এই দরকার বা প্রয়োজন বা জরুরি এটা বোঝাতে কিন্তু আমরা নিডের ব্যবহার করতে পারি। তারপরে ধরো বললাম ডেয়ার, ডেয়ার মানে সাহসিকতা অর্থে বোঝানো যায়। যেরকম ধরো বললাম হাউ ডেয়ার ইউ ডু দ্যাট উইথ মি, কি সাহসে তুমি এটা আমার সাথে করলে, বা কি অত সাহস, কোন সাহসে তুমি এটা আমার সাথে করলে। তো এই কথাটা কিন্তু আমরা সাহসিকতা বোঝাতে ডেয়ারের ব্যবহার করতে পারি। এরকম আরও কিছু মডেল রয়েছে এখানে, নটা যে এই মডেলগুলোর মধ্যে 9টা মডেল যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রিন্সিপাল মডেল বা মেন মডেলস। আর এর বাইরে কিছু সেমি মডেলসও থাকে, যেরকম হ্যাভ টু, হ্যাজ টু, বাধ্যকতা বোঝাতে, মানে আমাকে করতে হবে, আমাকে যেতেই হবে, এই কথাগুলো বোঝাতে যেরকম হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করতে পারি। হ্যাড টু তার অতীত বোঝাতে ব্যবহার করতে পারি, যেরকম আমাকে সেখানে দাঁড়াতেই হতো, এই হ্যাড টু বোঝাতে আমি ব্যবহার করতে পারি হ্যাড টু দিয়ে এটাকে। আই হ্যাড টু স্টে দেয়ার, আই হ্যাড টু ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হতো। তো এই অর্থে সেই মডেলে ব্যবহার করা। যেরকম ধরো বললাম ইউজড টু, অতীতের অভ্যাস বোঝাতে যেরকম আমরা ইউজ টুর ব্যবহার করি, তাই না? তো ইউজ টু একটা সেমি মডেল হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এগুলো সেমি মডেল হিসেবে ব্যবহার করা যায়। আরও সেমি মডেল রয়েছে, সেগুলো আমরা পরবর্তী মডেলের ভিডিওতে বুঝবো। আমাদের সাথে থাকো, তাহলে মডেলের ভিডিওগুলোতে তোমরা আরও মডেল সম্বন্ধে ডিটেলসে জানতে পারবে। তো আশা করি এই পুরো ফাইনাইট ভার্বের যে চ্যাপ্টারটা আছে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো চলো দেরি না করে শুরু করি ইনফাইনাইট ভার্বের চ্যাপ্টার। ইনফাইনাইট ভার্বটাকে যদি আমরা ডিভিশনে নিয়ে যাই, তাহলে আমরা 3টে ডিভিশনে এটাকে পেতে পারি। একটা হচ্ছে জিরান্ড। জিরান্ড মানে হচ্ছে যেই ভার্বগুলোকে আমরা যখন নাউন রূপে ব্যবহার করি। কী রূপে ব্যবহার করি? নাউন রূপে যখন আমরা কোনো ভার্বকে ব্যবহার করি তখন সেটাকে জিরান্ড বলা হয়। যেমন আমরা জানি যে ইংরেজিতে যখন আমরা বাক্য তৈরি করি বেসিক ফরমেশন কী হয়? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি ভার্বের জায়গাতে তো ভার্ব বসে, বাট সাবজেক্টে কি বসে? সাবজেক্টে কী বসতে পারে? নাউন, প্রোনাউন, তাই না? তো সাবজেক্টে কী বসতে পারে? নাউন বা প্রোনাউন। অবজেক্টে কী বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডভার্ব বসতে পারে, তাই না? তো এই যে সাবজেক্ট অবজেক্টের যে জায়গাগুলো আছে, এখানে যখন নাউনের জায়গাতে আমরা যদি কোনো ভার্বকে বসাতে যাই, ধরো যেরকম বলছে সুইমিং, তো ধরো বললাম সুইমিং ইজ মাই হবি। সুইমিং ইজ মাই হবি মানে সাঁতার কাটা হয় আমার শখ। তাহলে এই যে সাঁতার কাটা হয় আমার শখ, সাঁতার কাটাটা তো এখানে ভার্ব না, ভার্ব তো হচ্ছে হওয়া, হয়, তাই না? তাহলে ইজটা হচ্ছে এখানে ভার্ব, কিন্তু সুইমিং তো ভার্ব না। সুইমিংটা কোথায় বসেছে? সাবজেক্টের জায়গায়, তারপরে আমি ভার্বের জায়গায় বসেছি ইজ, তারপরে আমি অবজেক্টের জায়গায় বসেছি মাই হবি। তাহলে সুইমিংটা একটা সাবজেক্টের জায়গায় নাম রূপে যখন আমরা ব্যবহার করছি তখন কি করছি? সুইম হচ্ছে ভার্বের বেস ফর্ম, SWIM, সুইম এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাই না? প্রেজেন্ট ফর্ম। এটার সাথে যখন আমরা আইএনজি যুক্ত করি তখন ওটা এক কন্টিনিউয়াস বোঝাতে পারে টেন্সে, যদি ভার্বের জায়গায় বসে। আর যদি ভার্বের জায়গায় না বসাই, নাউনের জায়গায় বসাই, তাহলে তখন কি করে? সেটা নাউন রূপে ব্যবহার হয়। যেরকম আমরা এখানে সাবজেক্টে বসেছি সুইমিং, তাহলে ওটাকে আমরা নাম রূপ দিয়ে ব্যবহার করছি। তখন কি করছি? সুইমের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে নাম রূপ দিচ্ছি। সেটাকেই বলা হয় জিরান্ড। যেরকম ধরো বললাম সুইমিং ইজ মাই হবি, এটা একটা বাক্য, সাঁতার কাটা আমার শখ। তারপরে বলছে টিচিং, আই লাভ টিচিং, আমি ভালোবাসি পড়ানো, আমি পড়ানো ভালোবাসি। তাহলে এই পড়ানোটা কী হয়ে গেল? অবজেক্ট। পড়ানো কি কোনো এখানে কি কোনো কাজ করা বোঝালো? আমি কি পড়াই এই কথাটা বললাম না, কাজ করা বোঝালাম না। এটা কোথায় বসলো? অবজেক্টে বসলো। আমি ভালোবাসি পড়ানো, আই লাভ টিচিং। তাহলে অবজেক্টে যখন আমরা কোনো নাউন বা নাউনকে বসানোর চেষ্টা করছি তখন কি হয়ে যাচ্ছে? আমরা আইএনজি যুক্ত করে সেই নাউনটার সাথে, মানে টিচের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে বসাচ্ছি। এটা কি বলবো আমরা? জিরান্ড। মানে জিরান্ড মানে হচ্ছে ভার্বের নাম রূপ। বুঝতে পারলে? এরপর চলে আসি ইনফাইনিটিভ ভার্ব। ইনফাইনিটিভ ভার্ব মানে হচ্ছে যেই ভার্বগুলো দিয়ে আমরা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলোকে বোঝাতে পারি, ঠিক আছে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে আমরা বোঝাতে পারি, সেগুলোকে বলা হয় ইনফিনিটিভ ভার্ব। এই ইনফিনিটিভ ভার্বগুলো যেরকম, এই ইনফিনিটিভ ভার্বগুলো সবসময় টু দিয়ে ভার্বের বেস ফর্মকে বসাতে হয়। মানে প্রথমে টু, তারপরে V1 বা ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? যেরকম ধরো বললাম গো মানে যাওয়া, এটা বেস ফর্ম। এর আগে যদি আমরা টু গো বলি তাহলে বলবো যেতে, মানে টু গো মানে যেতে বা যাওয়া, ঠিক আছে? এটা বোঝায়। যেরকম বি মানে হওয়া, টু বি মানে হতে। যেরকম ধরো বললাম সে একজন ডাক্তার হতে চায়, শি ওয়ান্টস টু বি আ ডক্টর, বা শি ওয়ান্টস টু বি অ্যান এয়ার হোস্টেস, সে একজন বিমান সেবিকা হতে চায়, তাই না? তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ডাক্তার হতে চাও, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিমান সেবিকা হতে চাও, তাহলে তোমরা এইভাবে বলতে পারো আই ওয়ান্ট টু বি
অ্যান এয়ার হোস্টেস, বা আই ওয়ান্ট টু বি আ ডক্টর, বা আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি বি এর, টু বি মানে হতে বোঝাচ্ছে, তাই না? এখানে ওয়ানটা কি হচ্ছে মেন ভার্ব, তাহলে ওয়ান্টের পর কি করছি আমরা অবজেক্টের দিকে আমরা টু দিয়ে ভার্ব ওয়ান বসিয়ে নাউন রূপে বা অ্যাডজেক্টিভ রূপে বা অ্যাডভার্ব রূপে ব্যবহার করে ভার্বের রূপ ভার্বটাকে ব্যবহার করছি, তখন সেই ভার্বগুলোকে ইনফিনিটিভ ভার্ব বলে। ক্লিয়ার? যেরকম ধরো টু স্লিপ, ইট ইজ দ্য টাইম টু স্লিপ, এটা এখন সময় ঘুমানোর। তাহলে এই ক্ষেত্রে ওই যে ঘুমানোর এখানে কিন্তু আমরা নাম রূপে ব্যবহার করলাম, তাহলে কিন্তু আমরা এখানে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার করলাম, টু প্লাস ভার্ব ওয়ান। বুঝতে পারলে? টু স্লিপ, ইট ইজ দ্য টাইম টু স্লিপ, নাও ইট ইজ দ্য টাইম টু স্লিপ, তাই না? তো এখানে আমরা টু স্লিপ দিয়ে কী করলাম না আমরা ভার্বটাকে ব্যবহার করলাম, তাহলে এটা হলো ইনফিনিটিভ ভার্ব। আশা করি বুঝতে পারলে ইনফিনিটিভ ভার্ব। এবার চলে আসো পার্টিসিপল। আমরা জিরান্ড বুঝলাম, ইনফিনিটিভ বুঝলাম, এবার আমরা বুঝবো পার্টিসিপল। পার্টিসিপল মানে হচ্ছে এটা সব সময় মাথা রাখবে, এটা আমাদেরকে অ্যাডজেক্টিভ বোঝায়। কি বোঝায়? ভার্বের অ্যাডজেক্টিভ রূপ। ভার্বটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করি, ভার্বটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করি তখন কোনো বাক্যের মধ্যে সেই রূপটাকে বোঝায় পার্টিসিপল। এই পার্টিসিপল ফর্ম হয় তিনটা, একটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, একটা হয় পাস্ট পার্টিসিপল, একটা হয় পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল সবসময় মাথায় রাখবা, ভার্বটা যখন আমি প্রথমে বললাম অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে কি? নাউনের পরিচয় দেওয়া। তো আমরা মাথায় রাখবে এই যতগুলো পার্টিসিপল ফর্ম আছে সেগুলো সবগুলোই নাউনের পরিচয় অর্থে ব্যবহার করা হয়। ধরো যেরকম বললাম বাস, এটা একটা নাউন, তো তার আগে ব্যবহার করা হচ্ছে রানিং, রানিং বাস। তাহলে দেখো রানিং মানে চলমান, চলমান বাস। তাহলে এগুলো কী করছে? বাসটা যে নাম তার পরিচয় দিচ্ছে, বাসটা কেমন অবস্থায় আছে, তাহলে রানিং বাস, রাইট? তাহলে এটা যেরকম অ্যাডজেক্টিভ রূপ পাচ্ছি একটা। যেরকম ধরো ডগ, ডগ মানে কুকুর। এবার ধরো বলো স্লিপিং ডগ, স্লিপিং মানে ঘুমন্ত, তাই না? তাহলে ঘুমন্ত কুকুর। এই কথাটাতে দেখো কুকুরটা কিন্তু নাউন, নাউনটার পরিচয় একটা ভার্ব দিচ্ছে, সেই ভার্বটাকে আইএনজি যুক্ত হয়ে সেই পরিচয় দিতে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হচ্ছে। এই আইএনজি যুক্ত করা অ্যাডজেক্টিভ রূপগুলোকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভ রূপ, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ রূপ ভার্বের এটাকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? তো যেরকম এটা দিয়ে রানিং বাস, ধরো বললাম দ্য পুলিশ স্টপ দ্য রানিং বাস, পুলিশটি একটি চলমান বাসকে থামিয়েছিল বা থামিয়েছে। তো এই কথাটা যখন আমি বলছি তখন দেখো রানিং বাস, রানিংটা হচ্ছে কিন্তু বাসটার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করছি। তাহলে রান একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে আমি বাসের পরিচয় দিচ্ছি, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করছি, তাহলে এটা হয়ে গেল একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ধরো আমি বললাম আই স আ স্লিপিং ডগ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমি দেখলাম একটি ঘুমন্ত কুকুরকে আমাদের বাড়ির সামনে। তাহলে এই যে কথাটা বললাম ঘুমন্ত কুকুর, কুকুরটা হলো একটা নাউন, নাউনটার পরিচয় কে দিচ্ছে? ঘুমন্ত, স্লিপিং। তাহলে এটা এই দেখো স্লিপের সাথে আইএনজি যোগ করে আমরা কি করছি? আমরা ঘুমন্ত বোঝাচ্ছি, মানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছি, তাই না? কুকুরটার পরিচয় দিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবার দেখো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা জানি যেটা কোন রূপটাকে বলা হয়? ভার্বের থার্ড নাম্বার ফর্মটাকে, মানে যেগুলো যেরকম ব্রোকেন, এই ফর্মগুলোকে বলা হয় ব্রোকেন, ধরো প্লেড, এই ফর্মগুলোকে বলা হয়। তাহলে যেরকম ধরো বললাম পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কী করবো আমরা? অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করতে হবে, তাই না? তার মানে কোনো নাউনের পরিচয় দিতে ব্যবহার করা হবে। যেরকম ধরো এখানে বলছে ভাস, ভাস মানে আমরা কি জানি? ফুলদানি। এই ভাসটার পরিচয় কে দিচ্ছে? ব্রোকেন মানে ভাঙা, ভাঙা ফুলদানি আমরা বলি না? ধরো বললাম ভাঙা ফুলদানিটি অনেক পুরাতন ছিল, দ্য ব্রোকেন ভাস ওয়াজ সো ওল্ড বা টু ওল্ড, দ্য ব্রোকেন ভাস ওয়াজ টু ওল্ড, ভাঙা ফুলদানিটি অনেক পুরানো ছিল। তাহলে এখানে আমি কি বললাম? ভাঙা ফুলদানি, ফুলদানিটা কি হলো? একটা নাউন, নাউনটার পরিচয়কে দিচ্ছে ব্রোকেন, ভাঙা। তাহলে এটা কি হলো? একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যখন আমি অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে যখন আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করছি তখন সেটাকে বলছি পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এবার দেখো যেমন রটেন ম্যাঙ্গো, রটেন মানে পচা, রটেন, এই যে রটেন মানে কিন্তু পচা, তাহলে পচা ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা একটা নাউন, আম, আমটার পরিচয় কি দিচ্ছে? রটেন। ধরো বললাম দ্যাট শপকিপার ইজ সেলিং রটেন ম্যাঙ্গো, সেই দোকানদারটি পচা আম বিক্রি করছে। তাহলে পরে সেই ক্ষেত্রে দেখো আমি যখন বলছি পচা আম, তাহলে আমটার পরিচয়কে দিচ্ছে পচা, আমরা রটেন, এটা কি হয়ে গেল? একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হচ্ছে, তার মানে এইটা হয়ে গেল পাস্ট পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্বের, রাইট? এবার দেখো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল তখনই ব্যবহার করা হয় যখন একটা কাজের আগে আরেকটা কাজ হয়েছে এই কথাটা বোঝানো হয় আর সেটাকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়, তখন সেটাকে ব্যবহার করা হয়। যেরকম ধরে বললাম হ্যাভিং ফিনিশড, এটা বলতে পারি হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক হি ওয়েন্ট হোম, তার কাজ শেষ করে সে বাড়ি চলে গেছে, এই কথাটা আমরা বুঝাতে পারছি। তাহলে এই যে হ্যাভিং, মাথায় রাখবা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করার রাস্তা হচ্ছে হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে আমরা হ্যাভিং লিখবো, তারপর পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করবো মেন ভার্বটা।
আগে হ্যাভিং লিখবো, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবো মেন ভার্বের, তাহলে পরে সেটা যখন অ্যাডজেক্টিভ রূপে মানে ব্যবহার করবো বাক্যে, তখন সেটা বোঝাবে পারফেক্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, যেরকম ধরো বললাম হ্যাভিং স্টাডিড, তো বললাম ধরো হ্যাভিং স্টাডিড হার্ড শি পাসড দ্য এক্সাম, কঠিন পরিশ্রম করে পড়াশোনা করায় সে পরীক্ষায় পাশ করেছে। এই কথাটা যখন বললাম তখন দেখো কি বললাম, দুটো কাজ আছে, একটা কাজ আগে করেছে তার বিনিময়ে আরেকটা কাজ হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা একটা কাজকে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করছি ভার্বকে, তখন আমরা কি করছি, হ্যাভিংয়ের সাথে বা স্টাডির V3 ফর্ম ব্যবহার করছি পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন অ্যাডজেক্টিভ রূপে। তাহলে কি বলছি, হ্যাভিং স্টাডি হার্ড শি পাসড দ্য এক্সাম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কঠিন পরিশ্রমের সাথে পড়াশোনা করার পর সে পরীক্ষায় পাস করেছিল। তাহলে এটা যেরকম একটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করলাম, তাই না? এটা একটা এক্সাম্পল বুঝলাম। তারপরে দেখো যেরকম বলছে হ্যাভিং ইটেন হচ্ছে একটা V3, এটাকে কি করছি, হ্যাভিংয়ের সাথে ব্যবহার করেছি। এই হ্যাভিং ইটেন দিয়ে যেরকম একটা বাক্য বলতে পারি, হ্যাভিং ইটেন ডিনার দে ওয়াচড টিভি, রাতের খাবার শেষ করে তারা টিভি দেখেছিল। তাহলে এই কথাটাতে দেখো দুটো কাজ আছে, রাতের খাবার শেষ করে তারা টিভি দেখেছিল। তো এই অর্থও আমরা এইভাবে অ্যাডজেক্টিভ রূপে যখন আমরা পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করছি সেটাকে, আর তার সাথে হ্যাভিং প্লাস ভার্ব 3, তখন আমরা এটাকে বলছি পারফেক্ট পার্টিসিপল ফর্ম। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো ওটা ভার্বের বিষয়টাকে পুরো। আমরা আজকে ডিটেলসে ভার্বের স্ট্রাকচারাল ডিভিশন থেকে আলোচনা করলাম। তো আশা করি ভার্বটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো, আমরা সেইটাকে চেষ্টা করবো তোমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে রিপ্লাই দেওয়ার। So if you like this video, don't forget to like, share and subscribe our channel, and it is informative for you, so please share our video with your friends also. So আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন এপিসোডে।